প্রথমেই আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আমাদের পাশে থাকুন এবং আরও ভালো ভালো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্কেয়ার অ্যালার্ট। আজ আপনাদের জন্য রয়েছে সঞ্চারী ভট্টাচার্যের কলমে ওই ডাইনি ডাকে। শুরু হচ্ছে আজকের গল্প। সে ওই দা নিয়ে নিজের গলাটা এক কোপে নিজেই কেটে ফেললেন। মোড়ল মশাই চিৎকার করে উঠলেন, না! কিন্তু সেটা বলার আগেই সব শেষ। মলিনার কাটা মাথাটা একদিকে পড়ে রইল আর শরীরটা থরথর করে কেঁপে চলল। ডান হাতে ওই দাটা সে তখনও শক্ত করে ধরেছিল। কোনো জ্যান্ত মানুষ যে এভাবে আত্মহত্যা করতে পারে সেটা কেউ কোনোদিনও ভাবতেও পারেনি। আর ঠিক সেই মুহূর্তেই বাজটা সজোরে গর্জন করে উঠল। দিনু খুঁড়ো ওই ভিড়ের মধ্যে থেকে থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন আর মোড়ল মশাইয়ের পায়ের কাছে পড়ে তার পা দুখানি ধরে বলতে শুরু করলেন, গ্রামের নাম মুজফ্ফরপুর। ওই গ্রামের একটি দিকে কেউ সেভাবে যেত না। সকলের মনের মধ্যেই ডাইনিকে নিয়ে একটা অদম্য ভয় লুকিয়ে থাকত। সেই ভয়টা কোনোদিনও কারোর মন থেকে যেত না। পশ্চিমের দিকটার কথা ভাবলেই সকলের মনে কাঁটা দিয়ে উঠত। ওই দিকটার কথা তাই কেউ মনেই আনতে চাইত না। কিন্তু কেন? সত্যিই কি সেখানে কিছু ছিল? এক ঝড়ের রাতে সবটা ওলট পালট হয়ে যেতে শুরু করলো। গ্রামের লোকেরা ছোটাছুটি করতে শুরু করলেন। এমন সময় মলিনা এসে মোড়ল মশাইয়ের ভিটের সামনে দাঁড়িয়ে জোরে জোরে হাঁক দিতে থাকলো, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গিয়েছে। মোড়ল মশাই, শুনতে পাচ্ছেন আমার কথা? ও মোড়ল মশাই! মোড়ল মশাই বেরিয়ে এলেন। এসে হন্তদন্ত হয়ে মলিনাকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে কি? এই ঝড় জলের মধ্যে এখানে তো লোকের ভিড় কেন? তুমি কি আমাকে কিছু বলতে এসেছো? এ কি মলিনা, তুমি এভাবে কাঁদছো কেন? মলিনা কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে মোড়ল মশাই। ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। মোড়ল মশাই মলিনার এমন অবস্থা দেখে ভীষণ ঘাবড়ে গেলেন। এরপর চোখ বড় বড় করে বললেন, সে কি? কে নিয়ে গেছে তাকে? কে? ওই ভিটেতে আগুন দিতে বারণ করেছিলাম আপনাকে, বারংবার বারণ করেছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেননি। ওই গ্রামের কোনো মানুষের কথাই আপনি শোনেননি মোড়ল মশাই। আর আজকে আমাদেরকে তারই জন্য ভুগতে হচ্ছে। আমরা প্রত্যেকে জানতাম যে এমনটাই হবে। এত কালের অভিশাপের ডেরায় হাত দিয়েছিলেন আপনি। সাপের গর্তে হাত ঢুকিয়েছেন মোড়ল মশাই। সাপ তো সবল মারবেই। মোড়ল মশাই রেগে উঠলেন। তিনি মলিনাকে ধাক্কা মেরে ফেলে দিলেন। বৃষ্টির মধ্যে মলিনার চোখের সামনেটা আরো ঝাপসা হয়ে গেল। এরপর মলিনাকে তিনি উদ্দেশ্য করে বললেন, বেশি কথা বললে ঘাট ধাক্কা দিয়ে গ্রাম দেখি বাইরে বার করে দেবো। তা মনে রেখো, এখানে আমার কথাই শেষ কথা। ওই বাড়িটা এমনিতেই এতকাল ধরে পড়েছিল, অন্ধকার একটা বাড়ি, ওখানে কেউ যেতই না। এমনিতে ওইখানে গেলে মানুষ আর ফিরে আসতোও না। গ্রামের একেবারে শেষ সীমান্তে অবস্থিত ওই বাড়িটার ব্যাপারে অনেকে অনেক কথাই বলেছিল আমাকে। দিনের পর দিন একটি করে মানুষের গায়েব হয়ে যাওয়ার বিষয়টা বসে বসে হজম করতাম। বেশ করেছি যা করেছি, এরপরে যা হবে আমি সেটা দেখে নেব। তুই নিজের ভুলের শাস্তি এবার নিজেই ভোগ করবি। ও তো আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে, আর কোনোদিনও তাকে ফিরে পাবো না। আমারও তাই এই জীবনটা রেখে কোনো লাভ নেই। সকলে দেখল মলিনার হাতে একটা দা রয়েছে। সে ওই দা নিয়ে নিজের গলাটা এক কোপে নিজেই কেটে ফেলল।
মোড়ল মশাই চিৎকার করে উঠলেন। না, কিন্তু সেটা বলার আগেই সব শেষ। মলিনার কাটা মাথাটা একদিকে পড়ে রইল, আর শরীরটা থরথর করে কেঁপে চলল। ডান হাতে ওই দাটা সে তখনও শক্ত করে ধরেছিল। কোনো জ্যান্ত মানুষ যে এভাবে আত্মহত্যা করতে পারে সেটা কেউ কোনোদিনও ভাবতেও পারেনি। আর ঠিক সেই মুহূর্তেই বাজটা সজোরে গর্জন করে উঠল। দিনু খুঁড়ো ওই ভিড়ের মধ্যে থেকে থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন, আর মোড়ল মশাইয়ের পায়ের কাছে পড়ে তার পা দুখানি ধরে বলতে শুরু করলেন, এ কি হলো? দয়া করুন মোড়ল মশাই, এই অযাচিত পরিস্থিতির শিকার হতে আমি চাই না। আমাকে সত্যিটা বলুন, মলিনা আজ যা করলো এরপরেও কিভাবে আপনি চুপচাপ থাকতে পারেন? আমি আপনাকে বলেছিলাম এবারে যে অভিশাপ গ্রামের বুকে ফিরে আসছে সেটা এবারে গ্রামটাকেই নিঃশেষিত করে ফেলবে। কেউ আর জীবিত থাকবে না। ওই যে শুনতে পাচ্ছেন, ওই যে শুনতে পাচ্ছেন সেই প্রবল বাজের শব্দ। এই শব্দ আপনাকে বলে দিয়ে যাচ্ছে আসন্ন অশনি সংকেতের কথা। তা ভুলে যাবেন না মোড়ল মশাই, ভুলে যাবেন না। আপনি কি এটুকুও জানেন না? এটুকুও বুঝতে পারছেন না? কি করলেন আপনি? মলিনা রে, তুই কি করলি রে মা? মলিনা! সকলেই দিনু খুঁড়োকে ওখান থেকে ধরাধরি করে সরিয়ে নিয়ে গেল। নিস্তেজ হয়ে পড়লেন দিনু খুঁড়ো। মোড়ল মশাই এরপর ওখানে উপস্থিত একজনকে উচ্চস্বরে আদেশ করলেন, মলিনার দেহটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। ওর মাথাটাই আসল খারাপ হয়ে গেছিল, তাই এরকম কাজ করেছে। এর প্রভাব গ্রামের বাকি মানুষদের উপরে পড়ুক, আর তারাও এমন আচরণ করতে শুরু করুক, এটা আমি কোনোদিনও চাই না। তাড়াতাড়ি এর শরীরটাকে এখান থেকে নিয়ে সরে যাও, এটাই আমার শেষ কথা। একজন মহিলা মোড়লের দিকে এগিয়ে এসে বলল, কিন্তু এই দেহটা কি এত রাতে নিয়ে যাব কোথায়? আপাতত এই দেহটাকে বস্তার মধ্যে পড়ো, তারপরে সেটাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দাও। ব্যাস, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এতকাল ধরে ডাইনির উৎপাতের ভয় কি কম ছিল যে এখন নতুন করে আবার একটা ভয় চেপে বসলো? এখন কি আমাকে মানুষ খুনের দায় নিয়ে বাঁচতে হবে নাকি? কখনোই না, কোনো মতেই না। আমি এই কাজ কোনোদিনও হতেই দেব না, এটাই আমার শেষ কথা। যাও যাও যাও, এক্ষুনি এই মুহূর্তে এই দেহটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। মোড়লের কথার খেলাপ হওয়া মানে গ্রাম থেকে বহিষ্কৃত হওয়া, আর এই দোষের ভাগী কেউই হতে চাইছিলেন না। সকলের কাছেই এই বিষয়টা একটা রহস্য হয়ে দাঁড়িয়েছিল। কেউই এই রহস্যের উন্মোচন ঘটাতে চাইছিলেন না। এই পরিবর্তনের কোনো কারণ না থাকলেও উদ্দেশ্যও ছিল না বললেই চলে। মোড়লের কথা মতন মলিনার দেহটাকে একটি বস্তার মধ্যে পুরে তার মুখটিকে নারকেল দড়ির সাহায্যে শক্ত করে বেঁধে ফেলা হলো। এরপর গ্রামেরই কয়েকজন ছেলে মিলে ওর ওই ছিন্ন বিচ্ছিন্ন দেহটার সাথে করে বৃষ্টির রাতে শ্মশানের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হলো। গ্রামটা ওই একইভাবে থমথমে হয়ে রইল। কেবল অন্ধকারের মধ্যে দিয়ে একটাই ডাক শোনা যেতে লাগলো, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। মোড়ল মশাই তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে সদর দরজাটা বন্ধ করে দিলেন। এরপর জোরে জোরে হাঁপাতে শুরু করলেন। মলিনার কথাগুলো নতুন করে তার মস্তিষ্কের গহ্বরে সাড়া ফেলতে লাগলো। ও আসবে, ও ঠিক আসবে। ও আপনাকে কোনো দিনও শান্তিতে থাকতে দেবে না। আমি আপনাকে বারণ করেছিলাম, আগুন দেবেন না, আগুনটা দেবেন না। এই কথাগুলো মনে আসতে না আসতেই জানলার দিকে চোখটা পড়ল মোড়লের। একটা সজোরে বাজ পড়তে তার আলোটা ওই পরিসরটিকে সামান্য সময়ের ব্যবধানে আলোকিত করে আবারও অন্ধকারে তলিয়ে গেল। আর সেই আলোর ঝলকানিতে তিনি মলিনাকে তার কাটা মুন্ডুখানা হাতে নিয়ে খিলখিল করে তার দিকে তাকিয়ে হাসতে দেখলেন, আর বলতে শুনলেন, আমি চলে গেছি, তাতে কি হয়েছে?
আমার মতন হাজারো মৃত্যুর ভার কাঁধে নিয়েই তোকে এবার বাঁচতে হবে। তুই কাউকে আর রক্ষা করতে পারবি না, কারোর সাথে আর মোকাবিলা করতে পারবি না। এরপর সে আসবে, গুটি গুটি পায়ে সে ঠিক এই গ্রামে প্রবেশ করবে। তারপরে আবারও শেষ হতে থাকবে কচি কচি প্রাণগুলো, একটার পর একটা, একটার পর একটা প্রাণ শেষ হতে থাকবে। আর তার সাথে সাথে নিঃশ্বসিত হবি তুই নিজেও। ও তোকেও মারবে, ঠিক মারবে, মেরেই তবে এখান থেকে যাবে। মোড়ল মশাই ভয়ে চিৎকার করতে শুরু করলেন। না 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 না, কিছুতেই না, কোনোভাবেই না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। এটা বলতে বলতে তিনি জানলার কপাটটা সজোরে বন্ধ করে দিলেন। সেটা আর খুললেন না। এরপর জানলার কপাটে পিঠ ঠেকিয়ে কাঁপতে থাকলেন। এমন সময় হঠাৎ জানলার কপাটে জোরে জোরে আঘাতের শব্দ শুনতে পেলেন তিনি কিছুতেই ওই স্থান ত্যাগ করলেন না। ভয়েতে তার শিরদাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বইতে শুরু করল। জানলায় শব্দটা বন্ধ হতে না হতেই পুনরায় দরজায় শব্দ হতে শুরু করল। আর এবার আর মোড়ল মশাই নিজের অন্তরের ভয় আর আতঙ্ককে চেপে রাখতে পারলেন না। তিনি জোরে জোরে চিৎকার করতে শুরু করলেন। না 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 না, চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, যাও যাও যাও। এবার আর কোনো সাধারণ আওয়াজ এলো না। মনে হলো যেন পুরুষ ও নারী কণ্ঠের একটি সংমিশ্রিত ধ্বনি তার দিকে ছুটে আসছে। মোড়ল, দরজাটা খোল, খোল বলছি, খোল দরজাটা। না না, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি, না হলে কিন্তু আমি তান্ত্রিক ডাকবো, ওটা ডাকবো। এই বলে দিলাম, তোকে আমি যে করি হোক এই কাম ছাড়া করবো। একটা হাসির শব্দ যেন আরো বিকট আকার ধারণ করলো। কোনোদিনও পারবি না। আমি এই গ্রাম থেকে গেছিলামই কবে যে তুই আমাকে এই গ্রাম ত্যাগ করাবি? এত সহজ নয় মোড়ল, কথাটা মনে রাখিস। কোন ওঝা, কোন তান্ত্রিক, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, এটা মনে রাখিস। এবারে যদি তুই আমার পথে বাধা হওয়ার চেষ্টা করেছিস, তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। তোকে আমি এখান থেকে কোথাও যেতে দেব না, আর না এই গ্রামের বাসিন্দাদেরকে। আজকে যেভাবে একজনকে তোর চোখের সামনে শেষ করেছি, ঠিক একইভাবে বাকিদেরও শেষ করব, এটা মনে রাখিস। মোড়ল মশাই কোনো কথা বলতে পারলেন না, ওখানেই বসে পড়লেন। ভয়েতে ওনার মুখ দিয়ে কেবল গোঙানির আওয়াজ বেরোতে লাগলো। উনি কাউকে কিছু বলতেও পারলেন না। মোড়লের স্ত্রী বহুকাল আগেই মারা গিয়েছিলেন। সন্তানের সুখ পাওয়াও তার পক্ষে সম্ভব হয়নি। স্ত্রী পোয়াতি অবস্থাতেই মারা গিয়েছিলেন। এর ফলে একই সাথে ওনার দুজনকেই হারাতে হয়েছিল। স্ত্রী ও সন্তানকে হারানোর দুঃখ ভোলার জন্যই তিনি নিজেকে একঘরে করে না রেখে গ্রামের মানুষজনের অনুরোধে গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভূমিকা গ্রহণ করেছিলেন। কিন্তু এর পর থেকেই গ্রামের পরিস্থিতির মধ্যে অবনতি ঘটতে শুরু করে। গ্রামে যেন কোনো এক কালো ছায়া নিজের আধিপত্য বিস্তারের আশায় এতটাই লোলুপ হয়ে উঠেছিল যে সেটির সাথে পেরে ওঠা এক প্রকার দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু নিয়তির সাথে লড়াই করতে পারা কি এতটাও সহজ কাজ? মোড়ল মশাইয়ের কপালে চিন্তার ভাঁজটা যেন ক্রমাগতভাবে আরো স্পষ্ট হতে শুরু করল।
তিনি সেদিন রাতটা আবারও একাল শেরের মতোই মেঝের সাথে নুইয়ে পড়ে চোখের জল ফেলে চললেন। গ্রামের ভবিষ্যৎ কার হাতে ছিল ওই মুহূর্তে তার কোনো অস্তিত্বের কথাই খোলসা করে বলতে পারছিল না। কেবল একটা অচেনা আশঙ্কা বারবার চোখের সামনে এসে দাঁড়াচ্ছিল। এর আসল অস্তিত্বের কথা কেউই জানত না। এর আসল পরিস্থিতির সাথে লড়াই করবার রসদ কারোরই ছিল না। এর সাথে মোকাবিলার শক্তিও ওই মুহূর্তে কার কাছে নিহিত ছিল সেটাও খোলসা করার বিষয়টা হয়ে উঠেছিল মৃত্যুর চেয়েও দুঃসাধ্য। সেদিন রাতটা তাই নিরুপায়ের মতো কেঁদে চললেন মোড়ল মশাই। তিনি কোনোভাবেই সত্যের সাথে লড়াই করে উঠতে পারছিলেন না, সত্যের সাথে যুঝতে পারছিলেন না। রাতের মায়া, রাতের অন্ধকারের মধ্যে দামামা বাজাতে বাজাতে সূর্যোদয়ের প্রথম রশ্মির বার্তার মধ্যে দিয়ে আবারও একটি নতুন ভোরের হদিশ ডেকে নিয়ে এলো। ভোর হতেই মোড়লের দরজায় শব্দ হলো। মোড়ল মশাই, ও মোড়ল মশাই আছেন? শুনছেন? ও মোড়ল মশাই। মোড়ল মশাই এই হাঁক ডাক শুনে আবারও অস্থির হয়ে পড়লেন। ঘুম থেকে উঠে ভালোভাবে দরজায় কান পাতার পর জানতে পারলেন যে এটি মানুষেরই ডাক। জানলার দিকে এগিয়ে গিয়ে কপাটটিকে নিজের হাতে খুললেন। খোলার পর দেখলেন বাইরে আলো ফুটেছে, সূর্য উঠেছে, পাখি ডাকছে। এরপর চোখ পড়ল সামনের উঠোনের দিকে। দেখলেন মলিনার শরীরের রক্তটা ওভাবেই পড়ে রয়েছে, বিক্ষিপ্ত অবস্থাতেই ছড়িয়ে রয়েছে। সেটি বৃষ্টির জলেও ধুয়ে যায়নি। সারা রাতের বৃষ্টির প্রভাবটা ওই রক্তের একটা বিশ্রী গন্ধকে বাতাসের সাথেই তার নাকের কাছে নিয়ে এলো, আর তার সাথেই ভেসে এলো সোঁদা মাটির গন্ধ। সেটা দেখে গতরাতের সম্পূর্ণ বিভীষিকার ইতিহাসটা আবারও তার চোখের সামনে পরিষ্কার হয়ে উঠল। কিন্তু এরই সাথে ভেসে আসতে শুরু করলো সেই কণ্ঠস্বর। মোড়ল মশাই, আরে ও মোড়ল মশাই আছেন নাকি? ও মোড়ল মশাই। এরপর তিনি এগিয়ে এসে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখলেন মদন এসে হাজির হয়েছে। এই মদনের সাথে মোড়লের সখ্যতা বেশ ঘন। পঞ্চায়েতের 5 জন সব থেকে বিশ্বস্ত সদস্যদের মধ্যে একজনেই মদন। তাকে দেখা মাত্রই মোড়ল তাকে ঘরের ভেতর আসতে বললেন। মদন, মদন, দরজাখানে বন্ধ করে দে মদন, আয় আয় ভিতর আয়। মদন মোড়লের কথা মতো সদর দরজাটা দিয়ে ঘরের ভেতর ঢুকে এলো। এরপর চাটাইয়ের ওপর বসে পড়ল। তারপর হাউমাউ করে কান্না জুড়ে দিল। মোড়ল মশাই বললেন, কাঁদিস না, কাঁদিস না, তোর বউটার মাথা ঠিক ছিল না রে। আমি তো তোকে বলেইছিলাম, কিন্তু তুই তো আমার কথা কানেই নিলি না। কতবার বললাম কিছু টাকা তোকে ধার দিচ্ছি, তুই বউটাকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করা, কিন্তু তুই আমার কথা শুনলে তো কিছুতেই তুই আমার কথা কানেই নিলি না। আর দেখ ওই কাণ্ডটাই না ঘটে গেল। কালকে কোথায় ছিলিস তুই? তুই থাকলে মলিনা এই কাজ কোনোদিনও করতেই পারতো না। আপনারা তো সকলে ছিলেন, ওকে বাঁচালেন না কেন? মোড়ল মশাই এবার মদনের পাশে বসে তার কাঁধে হাত রেখে 2 ফোঁটা চোখের জল ফেলে বললেন, বুঝলে কি আর এই কাজ হতে দিতাম রে মদনা? আমি কিছু বোঝার আগেই তো তোর বউ এই কাজ করে বসলো, কাউকে সময় দিল না যে। এটাও গেল, আর সাথে স্ত্রীও। আমি কি নিয়ে বাঁচবো বলতে পারেন? আমিও নিজেকে শেষ। এ কথা মুখে আনলে চড় মেরে সব কটা দাঁত একবারে ফেলে দেওয়া। কি ভেবেছিস কি? হ্যাঁ, তুই সব সমস্যার সমাধান? তাহলে আমি এইভাবে বেঁচে রইলাম কেন? আমিও তো সেই কবেই মরে যেতে পারতাম। আমার কাছে বেঁচে থাকা মৃত্যুর চেয়েও বড় সাজা রে। এটা জেনেও তো বেঁচে রইলাম আমি, কি রইলাম না? মদন মোড়ল মশাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার স্ত্রী, আমার মেয়ে, এদের কেউ নিয়ে গেল মোড়ল মশাই, বলতে পারেন? আচ্ছা আচ্ছা, আমি তো কোনো দিনও কারোর কোনো ক্ষতি করিনি, এমনকি মলিনাও না। আর আমাদের
ছোট্ট মেয়েটা, অমন ধারা মিষ্টি মেয়েটা আর কি ক্ষতি করলো মোড়ল মশাই? আপনি বলতেন ঈশ্বরের কাছে ভালো খারাপ সব কিছুর হিসেব হয়। আমি তো যে কটা দিন বেঁচেছি সব সময় মানুষের কল্যাণ করেছি, সব সময় মানুষের ভালো চেয়েছি, সব সময় আমি মানুষের পাশে দাঁড়িয়েছি, কোনো সময় কাউকে অসুবিধায় দেখে সরে আসিনি। তাহলে এর পরেও কিভাবে সবটা এমন ভাবে নষ্ট হয়ে যেতে পারে মোড়ল মশাই? বলতে পারেন আপনি? বলুন না, বলুন না মোড়ল মশাই, বলুন না। মদনকে নিজের ছেলের চোখেই দেখতেন মোড়ল। তিনি ওর কান্না সহ্য করতে পারলেন না, বললেন, এর কারণ আমিও জানি না মদন, কেন হলো, কিভাবে হলো, আর সব থেকে বড় কথা কিসের জন্য এত কিছু ঘটে গেল বা ঘটতে চলেছে, এসবের কোনোটারই কোনো সঠিক ব্যাখ্যা আমার কাছে নেই রে। আমাকেও এই বিষয়টা অনেক ভালো করে খতিয়ে দেখতে হবে। এর থেকেও আরো অনেক বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমাকে খতিয়ে দেখতেই হবে। মদনকে সেই মুহূর্তে মোড়ল মশাই সবটা আর খুলে বললেন না। এরপর বিকেলের দিকে পঞ্চায়েতে একটি বৈঠক ডাকলেন। সেখানেই মলিনার উদ্দেশ্যে শোক সভার আয়োজন করা হয়েছিল, আর সেই সাথে মোড়ল নিজের অভিব্যক্তির কথাও সকলের সামনে তুলে ধরলেন। সকলে তো তার ওই রাতের অভিজ্ঞতার কথা শুনে একেবারে অবাক হয়ে গেলেন। এরপর দিনু খুঁড়ো ওদের মধ্যে থেকে জিজ্ঞেস করলেন, ওই ডাইনি ফিরে এসেছে, ওকে কিভাবে শেষ করবে মোড়ল? এই ক্ষমতা তো তোমার হাতেও নেই। সেই এসেছিল রূপ ধরে, ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর পরিস্থিতির দৃশ্য তোমার চোখের সামনে ফুটিয়ে তোলবারই প্রয়াস করে চলেছে সে, নিরন্তর প্রয়াস। এটা মনে রেখো, এত সহজে সে হার মানবে না। এরপরে যে আরো কত কি দেখতে হবে কে জানে। আদৌ আমরা প্রাণে রক্ষা পাবো কিনা কে জানে। মোড়ল মশাই দিনু খুঁড়োর কথাগুলোর অন্তরে লুকিয়ে থাকা সত্যের হদিশ গতকাল রাতের ওই দুর্ঘটনার মধ্যে দিয়েই পেয়ে গেছিলেন। দরজা ও জানলায় কড়া নাড়ার শব্দই বাদবাকি সত্যটা এমনিতেই তার চোখের সামনে পরিষ্কার করে দিয়েছিল। এরপর তিনি বললেন, আমাদেরকেও সাবধানে থাকতে হবে খুড়ো। সন্ধ্যের পরে আর বাড়ির বাইরে বেরোনোর কোনো দরকার নেই। প্রয়োজন না বলে কেউ বাড়ির বাইরে বেরোবেন না। আর রইল বাকি অন্য বিষয়, যদি কারুর কোনো দরকার পড়ে কিংবা শরীর খারাপ হয়, তাহলে সদল বলে তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যেতে হবে। তবে এটা শুধুমাত্র রাতের বেলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। দিনের বেলায় কোনো সমস্যা নেই। কথাগুলো সকলে মাথায় রাখবেন কেমন? আমরা অনেকেই অনেককে হারিয়েছি বা হারিয়ে চলেছি। এমত অবস্থায় বিষয়গুলোকে শুধু শুধু হাতের বাইরে কিছুতেই বেরিয়ে যেতে দেওয়া মোটেই সম্ভব নয়। ওখানে উপস্থিত সকলেই মোড়লের কথায় ঘাড় নাড়লেন। সেদিন সন্ধ্যের পর থেকেই গ্রামটা একেবারে শুনশান হয়ে গেল। বিন্দির মা গ্রামের বাইরে গিয়েছিলেন, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। ট্যাঁকের ছেলেটাকে নিয়ে শুনশান রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটি আওয়াজ কানে যেতেই থমকে দাঁড়ালেন। কিরে বিন্দি, বিন্দি, শুনতে পাচ্ছিস আমার কথা? এই বিন্দি। কিরে বিন্দি, বিন্দি, শুনতে পাচ্ছিস না আমার কথা? এই বিন্দি। বিন্দির ভয়েতে হাত পা ঠান্ডা হয়ে গেল। কে কে ওখানে? কে রয়েছে? সবকিছু আবারও চুপচাপ, কোথাও কোনো আওয়াজ নেই। বিন্দি মুখে রাম নাম জপ করতে করতে এগোতে শুরু করলো। এমন সময় ট্যাঁকের বাচ্চাটা কাঁদতে শুরু করলো। বাচ্চাটির কান্নার আওয়াজ পেতেই বিন্দি আবারও থমকে দাঁড়ালো। দেখলো বাচ্চাটা সামনের দিকে আঙুল তুলে কি যেন একটা দেখাতে চাইছে। বিন্দি কাউকে ঠাউর করতে পারলো না, কিন্তু তবুও বাচ্চাটা কেঁদেই চলল।
বিন্দি ওখান থেকে আর সামনের দিকে পা বাড়ানোর সাহস পেল না। ওই স্থানটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা বিষয়টা লক্ষ্য করতে লাগলো। কি হচ্ছে? কেউ তো ওখানে রয়েছে, এটা নিশ্চিত। কেউ তো রয়েছে। আমি কি এত ভুল শুনলাম? বিন্দির চোখ গেল বাঁ দিকে। জায়গাটা নজরে পড়তেই ওর মুখ থেকে আর কোনো কথা সরতে চাইল না। বিন্দি ঠক ঠক করে কাঁপতে লাগলো। তো সেই বাড়িটা, ওই পুরো বাড়িটা। কিন্তু এটা আবার এমন হয়ে গেল কিভাবে? বাড়ির ভিতরে হ্যারিকেনের আলোর শিখাটাও তো বেশ স্পষ্ট। এই বাড়িটা তো সে ডাই না বাবা, সে নাম আমি মুখেও আনবো না। এই বাড়িখানায় তো মোড়ল মশাই আগুন ধরিয়ে দিয়েছিলেন। তাহলে এখন এই বাড়িটাকে দেখে এমন কেন মনে হচ্ছে যেন কেউ এখানে বসবাস করে। এখানে কি তবে আবারও কেউ ফিরে এসেছে? সেই বিদ্রোহী আত্মা? না, সে কিছুতেই হতে পারে না। শুনেছি ডাইনিরা কিসব উল্টো পাল্টা মন্ত্র পাঠ করে, আর তাদের পায়ের পাতাটাও নাকি উল্টো হয়। এমন সময় হঠাৎ করে একটা হাতের স্পর্শ পেতেই বিন্দি কেঁপে উঠল। পেছনের দিকে তাকাতেই দেখল এক বৃদ্ধা দাঁড়িয়ে। তাকে দেখে সামান্য একটু বল পেল বিন্দি। তারপর ওই মহিলাটিকে উদ্দেশ্য করে বলল, ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছেন? বৃদ্ধা বললেন, তুই এখানে কি করছিস মা এত রাতে? জানিস না এ পথে আসা যাওয়া যে একেবারেই নিষিদ্ধ। এখানে কেউ আসে না। আর তুই কি না এই পথ ধরেই এগিয়ে চলেছিস? আবার কোলে একটা বাচ্চাও আছে দেখছি। কিন্তু তোর কি শরীর খারাপ লাগছে রে মা? বৃদ্ধার কথার মধ্যে যেন এক অসাধারণ মায়া খুঁজে পেল বিন্দি। বলল, হ্যাঁ মা, আমার শরীরটা একেবারেই ভালো নেই। কিন্তু গ্রামে যে আমাকে ফিরতেই হতো, না হলেই তো বিপদ। গ্রামে আমার স্বামীকে একলা ফেলে বাপের ভিটেতে আমি চলে গিয়েছিলাম। এখানকার পরিস্থিতি তো ছিল যা, তাতে করেই দুধের শিশুকে আমি কিছুতেই এইখানে রেখে একলা যেতে পারিনি। কিন্তু শুনলাম স্বামী নাকি অসুস্থ, তাই ফিরে আসতে বাধ্য হলাম। তোর স্বামী যে অসুস্থ সে খবর তোকে কে দিল? একজন ভদ্রলোক আমার বাপের ভিটেতে গিয়ে আমাকে খবরটা দিয়েছিলেন। বললেন তিনি নাকি মজফ্ফরপুরেরই লোক। তাই আমি আর কোনো দিকে না তাকিয়ে তার কথায় বিশ্বাস করে এখানে চলে এলাম। এছাড়া কিছুদিন আগেই মলিনার সাথে যা ঘটেছে, যে বিষয়টির কথা শুনে আমার শিরদাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেছিল। আমি আর কিছু ভাবতে পারিনি। যা হয় হোক, এই ভেবেই আমি এখানে চলে এসেছি। সে তুই ভালোই করেছিস মা। তুই কি আর এসেছিস রে? তোকে তো নিয়ে আসা হয়েছে। বৃদ্ধার এই কথাটির মধ্যে দিয়েই রহস্যের কালিমা ঘেরা অন্ধকারের আঁচ পেল বিন্দি। মানে আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমাকে কিন্তু একদম ভয় দেখানোর চেষ্টা করবেন না। আর ওই যে বাড়িটা, ওই বাড়িটার কথা জানেন তো? হ্যাঁ, সে তো সকলেই জানে। আমি নয় এখানে পথ ভুল করে এসেছি, কিন্তু আপনি তো একজন বৃদ্ধা মানুষ হয়ে এত রাতে এখানে কি করছেন? আপনার জীবন মরণ সমস্যা হলে তখন কে দেখবে? আর ওই বাড়িটার দিকে তাকিয়ে একবার দেখুন, ওখানে আলো জ্বলছে, দেখতে পাচ্ছেন? বৃদ্ধা সেদিকে তাকাতেই তার মুখ থেকে একখানা কথা শুনে চমকে উঠল বিন্দি। ওই রে মা, এদিকে তো কেউ নেই। ভালো করে দেখ,
বাড়িটা যে একেবারেই পুড়ে ছাই। সামান্য কিছু জায়গা এখনো পড়েনি, বাকি সবটাই একেবারে আগুনে ঝলসে গিয়েছে। বৃদ্ধার মুখ থেকে এই কথাটি শোনা মাত্রই চমকে উঠে সেদিকে নজর ঘোরালো বিন্দি। তাকিয়ে দেখল কোথাও কিছুই নেই। সবটাই কি তবে তার চোখের ভুল ছিল? এমনটা কি করে হতে পারে? আমি তো চাক্ষুষ দেখলাম, এই মাত্র চোখের সামনে সবটাকে পরিষ্কারভাবে লক্ষ্য করলাম, আর এখন সবটা এরকম বদলে গেল। এই বৃদ্ধার চোখের দৃষ্টি এত প্রখর কি করে হতে পারে? আর এত রাতের বেলা এখানে করছেটাই বা কি? আমিও গ্রামের দিকেই ফিরবো। তুই একটা কাজ কর মা, তোর তো শরীর খুব একটা ভালো নেই। এই শিশুটাকে আমার কোলে দে, আমি তাকে নিয়ে দিব্যি এগিয়ে যেতে পারবো, আর তুই আগে এগোতে থাক। আমি ওকে ট্যাঁকে নিয়ে ঠিক তোর পিছনে পিছনে পৌঁছে যাব। আর কিছুই না, যাতে তোর একটু সুবিধে হয় সেই কারণেই আর কি। বৃদ্ধার কথা শুনে বিন্দির মনে দয়া জেগে উঠল। সে বাচ্চাটাকে বৃদ্ধার কোলে তুলে দিল। এরপর বৃদ্ধা বললেন, নে মা, এবার তুই এগোতে থাক, আমিও তোকে অনুসরণ করতে থাকি। এভাবে ঠিকই আমরা পৌঁছে যাব। বিন্দি নিজের উপর বিশ্বাস রেখে এগোতে শুরু করলো। কিছুটা রাস্তা এগোনোর পর হঠাৎ করে সজোরে হাওয়া বইতে শুরু করলো। মাঝে মাঝে মেঘটাও সজোরে গর্জে উঠতে শুরু করলো, কিন্তু বিন্দি সামনের দিকে তাকিয়ে আপন মনে হেঁটে চলতে শুরু করলো। আগেই ঘটে যাওয়া ঘটনাগুলো তার মনের মধ্যে এমনভাবে ভিড় করতে লাগলো যে সেদিনের কথাগুলো মনেই পড়ে না। বেশ কিছুটা পথ এগোনোর পরে সে যা দেখলো তাতে তার শরীরের রক্ত একেবারে হিম হয়ে গেল। সে দেখলো সামনে দাঁড়িয়ে ওই বৃদ্ধা, কিন্তু তার হাতে বাচ্চাটা নেই। মহিলাটিকে অমন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে বিন্দি ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। আমার বাচ্চা কই? ও তো তোমার কাছেই ছিল, কোথায় গেল? আমার বাচ্চা কোথায় গেল? বৃদ্ধাটি বিন্দির দিকে তাকিয়ে বিকটভাবে হাসতে শুরু করলো। সে দেখলো বৃদ্ধার দাঁতগুলো কালো বর্ণের হয়ে গেছে, মাথার সব চুল সাদা, ঝোড়ো হাওয়ার দাপটে উড়ে চলেছে ওই চুলের শাড়ি। সেই দৃশ্যটিকে নিজের চোখে দেখা মাত্র চমকে উঠল বিন্দি। বৃদ্ধা বলে উঠল, পিছনের দিকে তাকিয়ে দেখ, তুই তোর মেয়েকে ঠিকই দেখতে পাবি। বিন্দি পেছনে ফিরতেই তার বাচ্চাটাকে দেখতে পেল, কিন্তু সে এখানে একা ছিল না, সে ওই বৃদ্ধার কোলেই ছিল। কিন্তু সেই বৃদ্ধার পা দুখানা জমির সাথে লেগে ছিল না। হাওয়ায় ভাসমান অবস্থায় সে তাকে কোলে তুলে খিলখিলিয়ে হেসে চলেছিল। আরও রহস্যময় কিছু চরিত্র, তারাও প্রত্যেকেই মহিলা। কালো আলখাল্লা পরিহিত ওই মহিলাগুলির ঠোঁটের কোনা ঘেঁষে রক্ত গড়িয়ে পড়ছিল। কি ভয়ানক রোমহর্ষক সেই দৃশ্য! এমন সময় সেই বৃদ্ধা বিন্দির উদ্দেশ্যে বলে উঠলেন, তোর মেয়ে এখন আমাদের। তুই কি ভেবেছিলিস ওই লোকটা তোকে যা খবর দিয়েছে সেটাই সত্যি? ডাইনিরা আজও জীবিত রয়েছে, তফাৎ শুধু একটাই, আমরা আগে জীবিত ছিলাম, কিন্তু এখন সকলেই মৃত। মৃতদের কি আর কেউ মারতে পারে রে নতুন করে?
ডাইনিরা যে কোনো রূপ ধরতে পারে, যে কোনো রূপ। তাই তোকে সর্বদা হাতের মুঠোয় করে রেখে দিয়েছিলাম। কেন জানিস? শুধুমাত্র এই বাচ্চাটার লোভে। এই বাচ্চাটাকে আমাদের খুব প্রয়োজন ছিল। আমরা কোনোদিনও এই গ্রাম থেকে কোথাও যাইনি, এই ডেরাতেই ছিলাম। কিন্তু আমরা ছিলাম অদৃশ্য হয়ে। আমাদের জাদু বিদ্যার দ্বারা আমরা সব কিছু করতে পারি, সব কিছু। এই গোটা বিশ্বকে আমরা নিজেদের দাস বানাতে পারি। সব পারি করতে, সব সব সব। বিন্দি জোরে জোরে কাঁদতে শুরু করলো। কাকুতির স্বরে বলতে লাগলো, দয়া করে আমার বাচ্চাটাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। ও তো একটা ছোট বাচ্চা, ওর প্রাণ নিয়ে আপনারা কি করবেন? তার পরিবর্তে আমার প্রাণ নিন। আমার প্রাণের বিনিময়ে আমার বাচ্চাটাকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমার কোলটা এভাবে খালি করে দেবেন না। দয়া করুন আমায়। বিন্দির চোখের জলগুলো মাটিটা শুষে নিল। করুণ কণ্ঠের আর্তনাদের সুর ওই ঝোড়ো হাওয়ার মধ্যেই কোথাও যেন একটা গায়েব হয়ে গেল। সেই তার হদিশ পেল না, কিন্তু তার স্থান চিহ্নিত করতে পারল না। ধীরে ধীরে সবকিছুই অন্ধকারের দলিলের মধ্যে অস্তমিত হয়ে গেল, আর চোখের নিমেষে গায়েব হয়ে গেল ওই ডাইনিরাও। বিন্দির মা কাঁদতে কাঁদতে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। সেদিন রাতের অন্ধকারে যা যা ঘটে চলল তার হদিশ কেউ পেল না। তবে সকালের দিকে এক চাষি বউয়ের ওপর নজর পড়তেই তিনি তড়িঘড়ি করে মোড়ল মশাইয়ের কাছে ছুটে গিয়ে বিন্দির মায়ের অমন অবস্থার কথা জানাতেই গ্রামের লোকেরা সদল বলে ছুটে এসে তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলেন। বিন্দির জ্ঞান ফিরতেই তিনি সামনে স্বামীকে সুস্থ অবস্থায় বসে থাকতে দেখলেন। মুখ দিয়ে আর কোনো শব্দ বের করতে পারলেন না, কেবল চোখের কোনা ঘেঁষে জল গড়িয়ে পড়তে লাগলো। এমন সময় গ্রামের লোকেরা তাকে চাপ দিলে তিনি বলে উঠলেন, নিয়ে গেছে, ওরা নিয়ে গেছে। ওরা কেউ মরেনি। আমার স্বামী সম্পূর্ণই সুস্থ। আমি আমার বাপের ভিটে থেকে কেন যে ফিরতে গেলাম, কি করে বুঝবো তাদের মায়া, তাদের চক্রান্ত? তারা এই সব কিছুরই সৃষ্টিকর্তা। এই গ্রামের বুক থেকে মোড়ল মশাই কাউকে তাড়াতে পারেননি। কি ভেবেছিলেন ওই ভিটেটা পুড়িয়ে দিলে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে? কোনোদিনও না। এই গ্রাম প্রথম দিন থেকে অভিশপ্ত। এই গ্রামে কেউ কোনোদিন ডাইনিদের প্রভাব মুক্ত করতে পারবে না। এই বলে সকলের সামনে জোরে জোরে কাঁদতে লাগলেন বিন্দি। বিন্দির মেয়েকে তুলে নিয়ে গেছে ডাইনিদের দল। একথা শুনে সকলেই অবাক হয়ে গেলেন। আগে মলিনার বাচ্চাকে আর তারপর বিন্দির মেয়েটাকে। মোড়ল মশাই বললেন, আমি এই কারণেই সন্ধ্যের পরে সকলকে বাইরে বেরোতে নিষেধ করে দিয়েছি, কিন্তু তুমি তো বাইরে থেকে গ্রামে আসছিলে, তাই ওরা সকলে সেই সুযোগটাই নিয়েছে। ডাইনি কোনো সাধারণ শক্তির মালিকানা নিয়ে জীবিত থাকে না। এরা নিজেদের অন্তরে লুকিয়ে থাকা শক্তিকে প্রয়োজনে পুনর্জাগরিত করে তুলতে পারে। এদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, এদের মধ্যে সেই স্বাধীনতাও রয়েছে। এরা এতটাই প্রখর, তাই এদের মৃত্যুও নেই। এরা এইভাবে গোটা পৃথিবীর বুকে নিজেদের ক্ষমতাকে যুগের পর যুগ ধরে বাঁচিয়ে রেখেছে। গ্রামের লোকেরা কেউই এসবের থেকে রক্ষা পাওয়ার কোনো কৌশল খুঁজে বের করতে পারছিলেন না। এখান থেকে বেরোনোর উপায়ও কারোর কোনো দৃষ্টিভঙ্গি ছিল না বললেই চলে। এমন সময় মোড়ল মশাই বললেন, যা হয়েছে তাকে তো আর পরিবর্তন করতে পারা যাবে না। যেভাবে সব কটা রয়েছে সেভাবেই আমাদেরকেও চলতে হবে। কিচ্ছু করবারই নেই, আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষার প্রহর গোনা ছাড়া আর উপায়ও নেই। আমি সকলের সাথে কথা বলে দেখেছি, ওঝা তান্ত্রিক কেউই গ্রামকে এদের কবল থেকে মুক্ত করতে পারছে না। এরা এক অপার শক্তি নিয়ে এখানে ছিল, আর আমি এদের অদৃশ্য সত্তাকে বুঝতে না পেরে আরো ভয়ঙ্কর কাণ্ড বাঁধিয়ে ফেলেছি।
ওই ভিটেতে আগুন দিয়েছি, ব্যাস সাথে সাথীরা পুড়ে শেষ হয়েছে। আর মৃত্যুর পরে এদের আত্মাগুলো পুনর্জাগরিত হয়েছে। এখন এরা সকলে বিদেহী আত্মায় পরিণত হয়ে গিয়েছে। এদের থেকে রক্ষা পেতে হলে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। যে করি হোক এখান থেকে প্রাণ বাঁচিয়ে আমাদেরকে বেরোতেই হবে। প্রত্যেকে আগামী 4 দিনের মধ্যে নিজেদের যাবতীয় জিনিসপত্র গোছগাছ করে নেবে। আমরা এই গ্রাম ত্যাগ করে অন্য গ্রামে চলে যাব। এই কথাগুলো সকলে ভালো করে বুঝে নেবে, কেউ যেন কথার খেলাপ না করে। এই বলে মোড়ল মশাই সেখান থেকে চলে গেলেন। সকলে ভাবলো আগামী 4 দিনের মধ্যে হয়তো আর কোনো রকম বিপদ ঘটবে না। এই 4 দিনের মধ্যে যে যার মতন থাকবেন আর এখান থেকে অন্যত্র চলে যাওয়ার বন্দোবস্ত করে নেবেন সকলে। কিন্তু যাওয়ার আগে নতুন করে আতঙ্কের প্রহর গ্রামটির বুকে যে ওইভাবে আছড়ে পড়তে পারে এই বিষয়ে কারোর কোনো ধারণা ছিল না। মানুষের কৌতূহলের শেষ ছিল না ঠিকই, কিন্তু ডাইনি বিদ্যাকে নিয়ে মশকরার বিষয়টিও ডাইনিদের ক্রোধাগ্নিকে বহু গুণ বাড়িয়ে দিয়েছিল। আর সেই আগুন নিভেছিল প্রত্যেকের প্রাণের বিনিময়ে। যারা যারা এই বিদ্যাকে নিয়ে মশকরা করতেন কিংবা গ্রামের বুকে দাঁড়িয়ে ডাইনিদের সত্তাকে মিথ্যে প্রমাণের চেষ্টা করেছিলেন, তাদের সকলের অস্তিত্বকে চিরকালের জন্য ধূলিসাৎ করে দিয়েছিলেন ওই ডাইনিরা। সে ছিল এক ভয়ঙ্কর ব্যাপার। এই ঘটনার শেষ যে এতটা ভয়ঙ্কর হতে চলেছে সে বিষয়ে কারোরই ধারণা ছিল না বললেই চলে। তবুও সময় আর নিয়তির খেলার সাথে কেই বা জিততে পেরেছে আর কবেই। এর পরের কাণ্ডটি ছিল আরো ভয়ঙ্কর। যা ঘটল তা কাহিনীর মোড়কে ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। আমরা যা ভাবি সর্বদা মুহূর্ত যে আমাদেরকে বিপরীত কিছুই ফিরিয়ে দেয়, এবার ছিল সেটাই প্রমাণ পাওয়ার অপেক্ষা। সেদিন ছিল বৃষ্টির রাত। মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছিল। গ্রামের পঞ্চায়েতের সদস্যরা নিজেদের কাজ সমাপ্ত করে তড়িঘড়ি করে যে যার ভিটের দিকে রওনা হয়ে গিয়েছিলেন। প্রত্যেকের মুখেই ছিল রাম নাম। এমন সময় একজন লোক হঠাৎ চিৎকার করে উঠলেন, আরে কি হরি ঘোষের নাতি যে একে তো ওই ডাইনি উঠিয়ে নিয়ে গিয়েছিল। লোকটার কথা শুনে ওখানে উপস্থিত সকলেই ছুটে এলেন। তারাও এসে তেমনটাই লক্ষ্য করলেন। ফলে প্রত্যেকের শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। ছেলেটিকে পাওয়া গেল ঠিকই, কিন্তু মৃত অবস্থায়। ছেলেটির মাথার উপরে একটি লোহার পেরেক গেঁথে দেওয়া হয়েছিল, তবে রক্তের একটি কণাও সেখানে পড়েছিল না। সেই ছেলেটিকে কোলে নিয়ে হরি ঘোষের সে কি কান্না! ঈশ্বর, এমনিতেই ছেলে বৌমাকে হারিয়েছিলাম। মরকে আক্রান্ত হয়ে দুজনেই শেষ হয়ে গিয়েছিল। পড়েছিল কেবল এই নাতিটা। সেটাকেও তুলে নিয়ে গেছিল ওই ডাইনি। আর আজকে মৃত অবস্থায় পড়ে রয়েছে সে। এই দিন দেখবার জন্য কি তবে আমি এতকাল মহাদেবের পুজো করে এসেছি। মহাদেব, তুমি কিভাবে এতটা কঠোর হতে পারো মহাদেব? আমার কোলের শিশুকে তুমি যাওয়া ফেরালে, আমার মৃত অবস্থায়। কেন মহাদেব, কেন? ওখানে উপস্থিত সকলেই এই কাণ্ডটি দেখে একেবারে হতভম্ব হয়ে পড়ল। এরপর হরি ঘোষের নাতির দেহটিকে শ্মশানে নিয়ে যাওয়া হলো। অনেক চেষ্টা করেও ডোম ওই ছেলেটির মাথার মধ্যিখান থেকে কিছুতেই সেই পেরেকের শক্ত টুকরোটিকে বাইরে বের করে আনতে পারলেন না। ওই অবস্থাতেই ওই দেহটির সৎকারের কাজ সম্পন্ন হলো। সকলে বাসায় ফিরে এলেন। বিষয়টা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে
সকলে নিশ্চিন্তে 4 দিনের মাথায় গ্রাম ত্যাগ করে যে যার নিজের পথে চলে যেতে পারতেন, কিন্তু তেমনটা আর হলো কই। 4 দিনের মাথাতে একটার পর একটা শিশুকে ওই একই অবস্থায় তাদের বাড়ির চৌকাঠের সামনে পড়ে থাকতে পাওয়া গেল। প্রত্যেকের মাথার ঠিক মাঝখানে সেই কিল দেখা যেত। শক্ত পেরেকটা ঠুকে কেউ মাথার মাঝখানে ভরে দিত, অথচ রক্তের একটা কণাও পড়ে থাকতো না। বিষয়টা এমনভাবেই চলতে লাগলো, গ্রামে নতুন করে হাহাকারের সৃষ্টি হলো। কারোর কাছে এসবের কোনো কারণ ছিল না। কিসের থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, কেউ আন্দাজ করে উঠতে পারছিলেন না। সকলের চোখে মুখে এক অদম্য ভয় কাজ করতে শুরু করলো। প্রত্যেকে যে যার নিজের মতো করে বিষয়টিকে ভেবে নিতে বাধ্য হলেন। তবে এর মধ্যে গ্রামে আর নতুন করে কোনো শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটতে দেখা গেল না। গ্রাম ত্যাগের ঠিক আগের দিন রাতে মোড়ল মশাই পঞ্চায়েতের সকল সদস্যদের ডেকে পাঠালেন। তারা সকলেই যে যার মতন এসে উপস্থিত হলো সেখানে। এরপর মোড়ল মশাই তাদের উদ্দেশ্যে বললেন, দেখো, সময় আমাদের থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে। এবারে আমাদের এই গ্রাম ত্যাগের পালা। আজকে রাতের মধ্যেই তোমরা সকলে নিজেদেরকে প্রস্তুত করে নিও। কালকে ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা এই গ্রাম ত্যাগ করে চলে যাব, কেমন? সকলেই মোড়লের কথায় সায় দিল। সেদিন রাতের বেলায় পঙ্কজের বাসায় জন্মলাভ করল একটি শিশু কন্যা। সেই খবর সকলের কানে পৌঁছতেই গ্রামের মধ্যে শোরগোল পড়ে গেল। এই সুখবরটি সর্বত্রই রটে গেল, কেউই বাকি রইল না জানতে। তবে সেদিন রাতের অন্ধকারে কেউ আর পঙ্কজের বাসায় গেল না। পঙ্কজ তার সদ্যজাত মেয়েটিকে কোলে নিয়ে স্ত্রীর পাশে গিয়ে বসল। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি জানি তোমার শারীরিক অবস্থা ভালো নেই। এই অবস্থায় এখান থেকে দূরে কোথাও যাওয়াও একেবারে ঠিক হবে না, কিন্তু কি করব বলো, হাতে যে সময় বড়ই কম। এই মুহূর্তে যদি এই গ্রাম ত্যাগ করে অন্যত্র কোথাও চলে না যাওয়া যায়, তাহলে বিপদ আরো বাড়বে, বই কমবে না। পঙ্কজের স্ত্রী তাকে উদ্দেশ্য করে বলল, বেশ, ঠিক আছে, সন্তান যখন সুস্থভাবে জন্মে গেছে তখন আর আমার প্রাণের মায়া নেই। আমি ঠিক পারবো, আজকের রাতের অপেক্ষা মাত্র। মোড়ল মশাই নিজের স্ত্রীর কথা ভাবতে ভাবতে সব কিছু গুছিয়ে ফেললেন। বাড়িটা ভালো করে দেখতে লাগলেন, নিজের স্ত্রীর বলা কথাগুলো মনে করতে লাগলেন। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলেন তিনি। তাড়াতাড়ি করে দরজাটা খুলে বাইরে বেরোলেন। দেখলেন জোনা কয়েক লোক সেখানে দাঁড়িয়ে, তাদের চোখে মুখে মারাত্মক ভয়। কি হয়েছে? তোরা তো রাতে সকলে এখানে কি করছিস? তোদেরকে বললাম না এখানে আসতে না? কালকে সকালই তো দেখা করতুম নাকি? মোড়ল মশাইকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আরে আপনাকে বললে হয়তো বিশ্বাস করবেন না। কেন? ঠিক কি হয়েছে বল দেখিনি। ডাইনিদের ওই বাসায় আলো জ্বলতে দেখা গেছে। বিন্দির মাকে টানতে টানতে নাকি কোন এক বৃদ্ধা ওই বাসায় নিয়ে গিয়েছে। গ্রামেরই এক লোক আমাদেরকে জানালো। আমরাও একটু আগে ওই ডাইনিদের বাসায় গিয়েছিলাম। দূর থেকে যা দেখলাম তাতে করে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। ওই বাড়িতে সত্যি আলো জ্বলতে দেখলাম। ভিতর থেকে নানান রকমের মন্ত্রপাঠের শব্দও শুনতে পাওয়া যাচ্ছিল। এসব সত্যি নাকি চোখের ভুল বলুন দেখি? একসাথে এতগুলো লোক কিভাবে ভুল দেখতে পারেন? হ্যাঁ, আমি একা দেখলে না হয় একটা ব্যাপার ছিল। মোড়ল মশাইয়ের এই কথাগুলো শোনা মাত্রই শিরদাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। বিন্দির মেয়েটাকে ডাইনিরা আগেই তুলে নিয়ে গিয়েছিল, এরপর এখন আবার তাকেও তুলে নিয়ে গেছে তারা শুনে মোড়ল মশাইয়ের রাগের সীমা পরিসীমা রইল না। তিনি একা হাতে ওই সকলকে শেষ করবেন বলে মশাল জ্বালিয়ে সকলে মিলে সেই দিকে অগ্রসর হতে শুরু করলেন। সকলে মুখে মুখে মহাদেবের নাম উচ্চারণ করতে করতে এগোতে শুরু করলেন। এরপর ডাইনির বাসায় গিয়ে দেখলেন ভেতরে সত্যি হ্যারিকেন জ্বলছে, আর নানান রকমের মন্ত্রপাঠের শব্দও শুনতে পাওয়া যাচ্ছে। একটা পোড়ো বাড়ির আদল কিভাবে সম্পূর্ণ বদলে যেতে পারে এই বিষয়টার হদিশ কেউই পেল না। এরপর সকলে মিলে সেদিকে এগোতে লাগলো। ওই মোড়ল দরজায় আঘাত করতেই দরজাটা খুলে গেল। তারা দেখলেন ওই সকল বাচ্চাদের মৃতদেহ, তাদের হাড়, মাংসের টুকরো, রক্ত চারিদিকে ছড়ানো অবস্থায় পড়ে রয়েছে।
আর মৃতদেহের একটা ঢিপি তৈরি হয়েছে। তার পাশেই বিন্দির গলাটাকে কেউ কেটে ফেলে রেখেছে, আর ওই মন্ত্রপাঠের শব্দটা কেবল কানেই শোনা যাচ্ছে, সেখানে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। একসাথে অনেকে মিলে যে মন্ত্রপাঠ করে চলেছে সেটা স্পষ্টতই বুঝতে পারা যাচ্ছে, কিন্তু এর কারণ খুঁজে বের করার অর্থ ছিল মৃত্যুকে আহ্বান জানানো। মোড়লমশাই এই দৃশ্য দেখে ভয়েতে একেবারে সিঁটিয়ে গেলেন। এরপর সেই মাংসপিণ্ডগুলোর মধ্যে থেকে রক্তমাখা হাতের সারি বাইরে বেরিয়ে আসতে লাগলো। কাটা হাতগুলো হঠাৎ করে উঠে এসে প্রত্যেকের গলার নলিটা চেপে ধরল। কেউ নিঃশ্বাস নিতে পারছিল না। আর বাইরে দেখতে পাওয়া গেল কালো শাড়িতে বেশ কিছু মহিলাকে। তাদের হাতে ছিল মশাল। ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, কি ভেবেছিলিস আমাদেরকে শেষ করে তোরা সকলে নিস্তার পাবি? আমরা তোদেরকে এত সহজে তো শেষ করতাম না। ওই বাচ্চাগুলোর বলি দিয়ে আমরা এখন আরো ক্ষমতাশালী হয়ে উঠেছি। এখন আমাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না, কেউ না, কোনো দিনও না। এবারে তোরা আমাদেরকে ঠিক যেইভাবে শেষ করেছিলিস, আমিও তোদের সকলকে ঠিক সেইভাবেই শেষ করব। এই ঘর আবারও জ্বলবে, আর জ্বলে পুড়ে মরবি তোরা। মোড়ল মশাই বাদে সকলেই ওই সকল কাটা হাতের কাছে পরাস্ত হয়েছিলেন। তিনি কোনো ক্রমে নিজের প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে এসে দেখলেন ওই বাড়িটা দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে, আর সেই সকল ডাইনিরা খিলখিল শব্দে হেসে চলেছে। তাদের ওই বীভৎস দৃশ্য দেখে যখন মোড়ল গ্রামের দিকে এগোতে শুরু করলো, তখন সে দেখল যে গ্রামের প্রতিটা বাড়িতে আগুন ধরে গেছে। এটা কোনো মায়া ছিল নাকি সত্যি, সেই বিষয়টা আন্দাজ করে উঠবার মতন সময় দৈব তাকে দেয়নি। তিনি কোনো ক্রমে ওই গ্রাম ত্যাগ করে একাই সীমান্তের দিকে এগোতে লাগলেন। এমন সময় দেখলেন পঙ্কজ পথের ধারে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এক ডাইনি তার পেটের ওপর বসে পেটটাকে নখ দিয়ে ফাঁক করে সেখান থেকে নাড়ি ভুড়ি বের করে খাচ্ছে। এই দৃশ্য দেখে মোড়লের গা গুলিয়ে উঠল। অন্যদিকে তাকিয়ে দেখলেন পঙ্কজের স্ত্রীও মৃত অবস্থায় পড়ে, কেবল বাচ্চা মেয়েটি চুপ করে একপাশে পড়ে রয়েছে। সেদিন মোড়ল মশাই কোনোভাবে সেই শিশুকন্যাটিকে বুকে চেপে ধরে ছোট টিলাটি টপকে নদীতে ঝাঁপ দেন। মেয়েটাকে সামান্য ওপরে রেখে সাঁতরে একটি পাড়ে পৌঁছ। তারপর আর কিছু মনে ছিল না তার। মেয়েটার যে প্রাণ রক্ষা করতে পেরেছেন এটা ভেবে নিশ্চিন্তে শেষ হয়ে গিয়েছিলেন তিনি। সত্যিই পরে ওই গ্রামের লোকেরা শিশুকন্যাটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করেছিলেন, কিন্তু মোড়লের প্রাণ রক্ষা পায়নি। তিনি নিজের জীবনের বিনিময়ে সেই দিন ওই শিশুটিকে বাঁচিয়ে দিয়ে গিয়েছিলেন। ডাইনিদের হাত থেকে সেই দিন ওই শিশুকন্যাটি ব্যতীত গ্রামের আর কেউ রক্ষা পায়নি। গোটা গ্রাম ডাইনিদের আক্রমণে শেষ হয়ে গিয়েছিল, তবে মোড়লের বলিদান আর নিজের চোখে দেখতে পায়নি সেই কন্যা। এরপর গ্রামের লোকেরা সেই কন্যাটিকে নিজের আশ্রয়ে বড় করে তুলেছিল। একেই বলে নিয়তি। যদি কারোর কপালে মৃত্যু লেখা না থাকে তাহলে কোনো অবস্থাতেই তার মৃত্যু হয় না। ওই মেয়েটির পুণ্যেই হয়তো সেই গ্রামেরও ত্রিবৃদ্ধি ঘটেছিল। এই ছিল মজফ্ফরপুরের অজানা ইতিহাস। আজও অনেক প্রত্যন্ত গ্রামেগঞ্জে এমন অবাস্তব সব ঘটনা ঘটে। আমরা ভাবি এই ঘটনাগুলোর মধ্যে কোনো সত্যতা নেই, কিন্তু প্রতিটা বিষয়ের মধ্যেই সত্যতা ঠিকই থাকে। কেবল সময় আর পরিস্থিতি আমাদেরকে বিষয়গুলো যথার্থভাবে পরখ করতে শিখিয়ে দেয়। আজকের গল্প এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।